ওয়েলকাম টু সাফল্য একাডেমি। সাফল্য একাডেমি কম্পিটিটিভ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। এর আগেই আমি এই চ্যানেলে এনসিয়েন্ট হিস্ট্রির একটি ক্লাস আপলোড করেছিলাম। আজকে যে সাবজেক্টের ওপরে আমাদের আলোচনা হবে সেটা হচ্ছে ইন্ডিয়ান ইকোনমি। তো এই সাবজেক্টের প্রতি অ্যাসপিরেন্টদের কাছে একটা দুর্বলতা থাকে যে এই সাবজেক্টটা স্কুল লাইফে তারা কোনোদিন পড়াশোনা করেনি। যখন কম্পিটিটিভে এসে শুরু করে অ্যাসপিরেন্টরা তখন এই সাবজেক্টের সঙ্গে নতুনভাবে তাদের পরিচিত হতে হয়। তো আমি চেষ্টা করব এই সাবজেক্টটাকে একদম সহজ সরল ভাষায় বোঝানোর। এই সাবজেক্টের প্রথম যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে ইম্পর্ট্যান্ট টার্মিনোলজিস, অর্থাৎ কিছু গুরুত্বপূর্ণ টার্মের সঙ্গে আমরা পরিচিত হব, না হলে পরবর্তী চ্যাপ্টারে আমাদের বুঝতে সমস্যা হবে। তো চ্যাপ্টারের নাম ইম্পর্ট্যান্ট টার্মিনোলজি। প্রথমে আমরা জানব ইকোনমিক্স এবং ইকোনমি এর মধ্যে পার্থক্য। এই দুটো টার্মের সঙ্গে আমরা পরিচিত হব। হ্যাঁ, ইকোনমিক্স এবং ইকোনমি, এই দুটো টার্ম জানার আগে আমাদেরকে ইকোনমিক অ্যাক্টিভিটি সম্পর্কে জানতে হবে। ইকোনমিক অ্যাক্টিভিটি ইকোনমিক অ্যাক্টিভিটি কি, তাই তো? প্রথমত অ্যাক্টিভিটি মানে কি? অ্যাক্টিভিটি মানে হচ্ছে কার্যক্রম। অ্যাক্টিভিটি মানে কার্যক্রম, তাই তো? এখন এইটা তুমি দোকানে গেলে দোকানদারের কাছ থেকে তুমি চাল কিনলে। কি কিনলে? চাল কিনলে। দোকানদারকে তুমি টাকা দেবে তার পরিবর্তে, তাই তো? তাহলে এই যে তুমি গেলে দোকানে, দোকানদারের থেকে তুমি চাল কিনলে, এইটা তো একটা অ্যাক্টিভিটি। এইটা একটা অ্যাক্টিভিটি, কার্যক্রম, অ্যাক্টিভিটি। এখন এই অ্যাক্টিভিটির মধ্যে বা কার্যক্রমের মধ্যে টাকার আদান প্রদান হয়েছে, তাই তো? তাহলে যে অ্যাক্টিভিটির সঙ্গে টাকার আদান প্রদান থাকবে সেটাই হচ্ছে ইকোনমিক অ্যাক্টিভিটি, তাই তো? অর্থনৈতিক কার্যক্রম, অর্থনৈতিক কার্যক্রম। তাহলে ইকোনমিক অ্যাক্টিভিটি কি? যে আদান প্রদানে টাকা যুক্ত থাকবে, টাকার আদান প্রদান হবে, যে কার্যক্রমে টাকার আদান প্রদান হবে তাকে আমরা বলবো ইকোনমিক অ্যাক্টিভিটি। হলো? এইবারে যদি বলি, তুমি আছো, তুমি মন্দিরে গেলে বা মসজিদে গেলে, সেখানে তুমি দোয়া প্রার্থনা চাইছো, তাই তো? দোয়া প্রার্থনা করছো। এখন এইটাও তো একটা অ্যাক্টিভিটি, এটাও একটা অ্যাক্টিভিটি। এইবারে যদি বলি অ্যাক্টিভিটি বা কার্যক্রম, এইবারে যদি বলি এইটা কি ইকোনমিক অ্যাক্টিভিটি, তুমি বলবে না, ইকোনমিক অ্যাক্টিভিটি নয়, কারণ এই অ্যাক্টিভিটির মধ্যে টাকার আদান প্রদান হয়নি। যদি টাকার আদান প্রদান হয় তখনই তাকে আমরা বলবো ইকোনমিক অ্যাক্টিভিটি। ওকে, তার ইকোনমিক অ্যাক্টিভিটির সঙ্গে আমরা জানলাম কি বিষয়টাকে, ইকোনমিক অ্যাক্টিভিটি বোঝা গেল। যে অ্যাক্টিভিটির সঙ্গে টাকার আদান প্রদান থাকবে সেটাকে আমরা বলবো ইকোনমিক অ্যাক্টিভিটি। এইবারে তুমি আছো, তোমার বাবা আছে, তোমার বোন আছে, তোমার মা আছে, তাই তো? তোমার বাবা মাসের শেষে 20,000 টাকা স্যালারি পান। কত হাজার টাকা? 20,000 টাকা। এখন এই 20,000 টাকার মধ্যে তোমার বাবা রেখেছে 5,000 টাকা, তোমাকে দিয়েছে 5,000 টাকা, তোমার বোনকে দিয়েছে 5,000 টাকা, তোমার মাকে দিয়েছে 5,000 টাকা। তাহলে 20,000 টাকা খরচ হয়ে গেছে, তাই তো? তাহলে 20,000 টাকা স্যালারি পেয়েছিল, 20,000 টাকায় খরচ হয়ে গেছে। এখন ইলেকট্রিসিটি বিল এসেছে, ইলেকট্রিসিটি বিলের জন্য দেখা যাচ্ছে 3,000 টাকা বিল। এখন প্রশ্ন হচ্ছে এই ইলেকট্রিসিটির 3,000 টাকা তুমি দেবে কিভাবে, তাই তো? ইলেকট্রিসিটি বিল এসেছে কত টাকা? 3,000 টাকা। তাহলে 20,000 টাকা তো খরচ হয়ে গেছে, তাই তো? ইলেকট্রিসিটি বিলটা দেবে কিভাবে? তাহলে এইখানে টাকার ঠিকঠাক ম্যানেজমেন্ট হয়নি, টাকার সঠিক কি হয়নি? ম্যানেজমেন্ট হয়নি, তাই তো? তাহলে টাকার সঠিক
ম্যানেজমেন্ট দরকার। টাকার কি দরকার? সঠিক ম্যানেজমেন্ট দরকার। এই ম্যানেজমেন্টের জন্য যে নিয়ম কানুন, যে রুলস বা নিয়ম কানুন, তাই তো, বা যে থিওরি আছে, তাহলে কিছু থিওরির দরকার। এটাকে ম্যানেজ করার জন্য কিছু রুলসের দরকার, কিছু থিওরির দরকার। তাহলে যে এই সমস্ত রুলস, থিওরি, নিয়ম কানুন যদি লিখিত আকারে থাকে এবং সেটার স্টাডি বা অধ্যয়ন, এইটাকে আমরা বলি ইকোনমিক্স, তাই তো। তাহলে ইকোনমিক্সের ডেফিনেশনটা আমরা কিভাবে তৈরি করব? স্টাডি অফ ইকোনমিক activities, and economic theories is called economics, তাই তো। ইকোনমিক অ্যাক্টিভিটিস, অর্থনৈতিক কার্যকলাপ এবং ইকোনমিকের যে থিওরি, তার স্টাডি বা অধ্যয়নকে আমরা কি বলবো? ইকোনমিক্স। অর্থাৎ যেটা লিখিত আকারে থাকবে, যেটা তত্ত্ব, থিওরি, সেইটাকে আমরা বলবো ইকোনমিক্স। ওকে, এইটা হচ্ছে ইকোনমিক্স। এইবারে ইন্ডিয়া হচ্ছে একটা রিয়াল টাইম সিস্টেম। কি? রিয়াল টাইম সিস্টেম। ইন্ডিয়া হচ্ছে একটা রিয়াল টাইম সিস্টেম। এখন কোয়েশ্চেন হচ্ছে রিয়াল টাইম সিস্টেম কি? বলো, ইন্ডিয়া 1947 সালে যেই অবস্থায় ছিল, এখন কি সেই অবস্থায় আছে? না, অনেক পরিবর্তন এসেছে। তাহলে সময়ের সাপেক্ষে যখন কোনো কিছুর পরিবর্তন হবে, তাই তো, সময়ের সাপেক্ষে কোনো কিছু যখন পরিবর্তন হয়, ডিমান্ডের পরিবর্তন হয়, চাহিদার, পপুলেশনের পরিবর্তন হয়, সব কিছু যখন পরিবর্তন হয় সময়ের সাপেক্ষে ধীরে ধীরে, তখন সেটাকে আমরা বলি রিয়াল টাইম সিস্টেম। তাহলে ইন্ডিয়া হচ্ছে একটা রিয়াল টাইম সিস্টেম। ইকোনমিক যে সমস্ত থিওরিগুলো, এই ইকোনমিক থিওরিগুলো যখন বইয়েতে লিখিত আকারে থাকছে, তত্ত্ব থাকছে, সেইগুলো যখন এই কোনো একটা রিয়েল টাইম সিস্টেমের ওপরে অ্যাপ্লিকেবল হয়, তখন আমরা সেটাকে বলি ইকোনমি। অর্থাৎ ইন্ডিয়া হচ্ছে একটা দেশ, তাই তো, ইন্ডিয়া হচ্ছে রিয়াল টাইম সিস্টেম। কেন ইন্ডিয়া রিয়াল টাইম সিস্টেম? কারণ 1947 সালে ইন্ডিয়া যে অবস্থায় ছিল, এখন 2026-এ সেই অবস্থায় নাই। ডিম্যান্ড বেড়েছে, সাপ্লাই বেড়েছে, মানে যাই কিছু হোক, কিন্তু চেঞ্জ এসেছে। তাহলে সময় সাপেক্ষে যখন কোনো কিছু চেঞ্জ হবে, তখন সেটাকে আমরা বলি রিয়াল টাইম সিস্টেম। তাহলে ইন্ডিয়াও একটা রিয়াল টাইম সিস্টেম। এই ইন্ডিয়ায় যখন ইকোনমিক থিওরিজ, তত্ত্বগুলো, ন্যাশনাল ইনকাম, জিডিপি, পভার্টি, আনএমপ্লয়মেন্ট, এই সমস্ত তত্ত্বগুলো যখন অ্যাপ্লিকেবল হবে, রিয়াল টাইম সিস্টেম অ্যাপ্লিকেবল, তখন আমরা সেটাকে বলি ইকোনমি। বোঝা গেল? লিখি এবার ডেফিনেশনটা। তাহলে কি বলবো? অ্যাপ্লিকেশন অফ ইকোনমিক থিওরি, অর্থাৎ ওই যে তত্ত্বগুলো, সেগুলো যখন অ্যাপ্লাই হবে, অ্যাপ্লিকেশন অফ ইকোনমিক থিওরি ইন, কোথায়? ইকোনমিক তত্ত্বগুলো বা ইকোনমিক থিওরিগুলো কোথায় অ্যাপ্লিকেবল হবে? ইকোনমিক থিওরি ইন রিয়াল টাইম সিস্টেম ইজ কল্ড ইকোনমি। বোঝা গেল? তাহলে ইকোনমিক্স এবং ইকোনমির মধ্যে পার্থক্য কি? এই দুটো টার্মের সঙ্গে আমরা পরিচিত হলাম। স্টাডি অফ ইকোনমিক অ্যাক্টিভিটিস, অর্থাৎ অর্থনৈতিক কার্যকলাপ, এবং ইকোনমিক থিওরি, যে তত্ত্বগুলো আছে, সেই তত্ত্বগুলো স্টাডি, অধ্যয়ন, এটাকে আমরা কি বলবো? ইকোনমিক্স। এবং ইকোনমি কাকে বলবো? এই ইকোনমিক থিওরিগুলো যখন একটা রিয়েল টাইম সিস্টেমের উপরে অ্যাপ্লাইড হবে, তাহলে সেটাকে আমরা বলবো ইকোনমি। তাহলে অ্যাপ্লিকেশন অফ ইকোনমিক থিওরি ইন রিয়েল টাইম সিস্টেম ইজ কল্ড ইকোনমি। ওকে, তাহলে দুটো টার্মের সঙ্গে পরিচিত হলাম। এইবারে পরবর্তীতে 3 নম্বর, মাইক্রো
এবং ম্যাক্রো ইকোনমি। মাইক্রো ইকোনমি এবং ম্যাক্রো ইকোনমি এই দুটো টার্মের সঙ্গে পরিচিত হব। যখন কোনো একজন পার্টিকুলার একজন ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে, কি বললাম, ইন্ডিভিজুয়াল কোনো একজন ব্যক্তির ক্ষেত্রে বা পার্টিকুলার কোনো একজনের ক্ষেত্রে, ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে যখন ইন্ডিভিজুয়ালের ইকোনমি নিয়ে আলোচনা করা হবে, ইন্ডিভিজুয়ালের ইকোনমি নিয়ে আলোচনা করা হবে, তার নিডস, ধরো তোমার কিছু প্রয়োজন আছে, তাই তো, সেই প্রয়োজনের জন্য তোমার ডিমান্ড ক্রিয়েট হবে, তারপরে সাপ্লাই হবে, ডিমান্ড আসলেই তো সাপ্লাই হবে, তাই তো। তাহলে কোনো একটা ইন্ডিভিজুয়ালের অর্থনীতি সম্পর্কে আলোচনা করাকে আমরা বলি মাইক্রো ইকোনমি। মাইক্রো মানে কি? ছোট, ক্ষুদ্র, ছোট স্তরের ইকোনমি। তাহলে কোনো একটা ইন্ডিভিজুয়াল বা কোনো একটা পার্টিকুলার কারোর একজন যদি নিডস, প্রয়োজন, সেই প্রয়োজনের জন্য ডিমান্ড, চাহিদা, তার জন্য যদি সাপ্লাই হয়, সেই ইকোনমিককে আমরা বলবো কি? মাইক্রো ইকোনমি। মাইক্রো মানে ছোট, ক্ষুদ্র। ম্যাক্রো ইকোনমি কি? ম্যাক্রো ইকোনমি হচ্ছে কোনো একটা দেশের ক্ষেত্রে, কোনো একটা বৃহৎ স্তরের ইকোনমিকে আমরা বলবো ম্যাক্রো ইকোনমি। যেমন যদি বলি আমরা ইনফ্লেশন, তাই তো, মুদ্রাস্ফীতি একটা বৃহৎ কনসেপ্ট। মুদ্রাস্ফীতি একটা দেশের ক্ষেত্রে হয়, তাই তো, বৃহৎ কনসেপ্ট ইনফ্লেশন। তারপরে যদি বলি বাজেট, তারপরে যদি বলি ট্যাক্স, তারপরে আসবে আনএমপ্লয়মেন্ট, পভার্টি, পপুলেশন, ন্যাশনাল ইনকাম। এইগুলো হচ্ছে সব ম্যাক্রো ইকোনমি। এইগুলো কোনো একজন ব্যক্তির ক্ষেত্রে হয় না, পুরো দেশের ক্ষেত্রে হয়, তার জন্য একে বলি আমরা ম্যাক্রো। ম্যাক্রো মানে কি? বড়। বাট এইগুলো নিয়ে কিন্তু একটা চ্যাপ্টার আছে সব, হ্যাঁ, চ্যাপ্টারে পুরো ডিটেলস আলোচনা করা হবে। ইনফ্লেশন, মুদ্রাস্ফীতি, জিনিসপত্রের দাম যখন বেড়ে যাবে তখন সেটাকে আমরা বলি মুদ্রাস্ফীতি। বাজেট, ট্যাক্স, আনএমপ্লয়মেন্ট, পভার্টি, পপুলেশন, ন্যাশনাল ইনকাম। ন্যাশনাল ইনকাম মানে হচ্ছে জাতীয় আয়। এখানে জিডিপি, জিএনপি, এনএনপি, এনডিপি সব আসবে, হ্যাঁ। তো এইগুলো একটা চ্যাপ্টার আছে। শুধু এইটুকু জেনে রাখো যে ইনফ্লেশন, বাজেট, ট্যাক্স, আনএমপ্লয়মেন্ট, পভার্টি, পপুলেশন, ন্যাশনাল ইনকাম, এইগুলো সবগুলো একটা বৃহৎ কনসেপ্ট, একটা বড় দেশের ক্ষেত্রে হয়, তখন সেটাকে আমরা বলি ম্যাক্রো ইকোনমি। তাহলে মাইক্রো ইকোনমি এবং ম্যাক্রো ইকোনমি বোঝা গেল। মাইক্রো ইকোনমি মানে হচ্ছে কোনো একটা ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে যখন নিডস তৈরি হবে, ডিমান্ড তৈরি হবে, সাপ্লাই হবে, তখন সেটাকে আমরা বলবো মাইক্রো ইকোনমি। এবং ম্যাক্রো ইকোনমি বলবো কোনো একটা বৃহৎ কনসেপ্ট, ইনফ্লেশন, বাজেট, ট্যাক্স, পভার্টি, আনএমপ্লয়মেন্ট, পপুলেশন, ন্যাশনাল ইনকাম ইত্যাদি হচ্ছে ম্যাক্রো ইকোনমি। হলো, নেক্সট। পাঁচ নম্বরে আমরা জানবো সেক্টরস অফ ইকোনমি। সেক্টর অফ ইকোনমি। প্রথমে আমরা জানবো সেক্টরস মানে কি। সেক্টর মানে হচ্ছে বিভাগ। বিভাগ কি? প্রথমত কাজের ভিত্তিতে কোন একটা দেশে যখন কাজের প্রকৃতি, কাজের ধরন, উৎপন্ন পণ্যের প্রকৃতি বা প্রোডাক্টের প্রকৃতি ইত্যাদিকে নিয়ে ভাগ করা হবে, অর্থাৎ কাজের প্রকৃতি, কাজের ধরন অনুযায়ী যখন কাজকে ভাগ করা হবে, বিভাগ তৈরি করা হবে, তখন সেইগুলোকে বলা হয় এক একটা সেক্টরস। কীরকম? যদি বলি কোনো একজন লোক মাঠে চাষাবাদ করছে, তাই তো, কোনো একটা লোক মাঠে চাষাবাদ করছে, অন্য একজন কোনো একটা কলকারখানায় কাজ করে, তাই তো, বা ইন্ডাস্ট্রিতে কাজ করে, ইন্ডাস্ট্রিয়াল। আর কোনো একজন লোক দেখা যাচ্ছে সে একজন শিক্ষক, টিচার্স। তাহলে তিনজনের কাজের ধরন তো আলাদা, তাই তো। তাহলে এইগুলো কাজের ধরন অনুযায়ী এক একটা সেক্টর তৈরি হয়, এক একটা বিভাগ তৈরি হয়। ইকোনমিক্সের ক্ষেত্রে, ইকোনমির ক্ষেত্রে তিন ধরনের সেক্টর আছে, আরও দু ধরনের আছে, তিন ধরনের সেক্টর। প্রথমত হচ্ছে এক নম্বর প্রাইমারি সেক্টর। প্রাইমারি সেক্টরের আরেকটা নাম হচ্ছে এগ্রিকালচার সেক্টর। এগ্রিকালচার সেক্টর। প্রাইমারি সেক্টর বা এগ্রিকালচার সেক্টর মানে কি? কোনো একজন লোক যদি চাষাবাদ করে, এগ্রিকালচার করে, চাষাবাদ করে, তাই তো। কোনো একজন লোক যদি এগ্রিকালচার বা চাষাবাদ করে,
তাহলে সে কোন সেক্টরের মধ্যে আসবে, তার কাজের ধরনটা কি, চাষাবাদ করা, তাহলে এইটা একটা আলাদা সেক্টর থাকবে, প্রাইমারি সেক্টর বা এগ্রিকালচার সেক্টর বলি। কোনো একজন লোক যদি অ্যানিমাল হাজব্যান্ডারি অর্থাৎ পশুপালন করে সেটাও কোন সেক্টরের মধ্যে আসবে, প্রাইমারি সেক্টরের মধ্যে আসবে। হলো ফিশিং, মাছ চাষ যদি কেউ করে সেটাও কোন সেক্টরের মধ্যে আসবে, সেটাও কিন্তু প্রাইমারি সেক্টরের মধ্যে আসবে। এগ্রিকালচার, অ্যানিমাল হাজব্যান্ডারি, ফিশিং, সেরিকালচার, রেশম চাষ যদি কেউ করে সেটাও কোন কালচারের মধ্যে আসবে, সেটা কোন সেক্টরের মধ্যে আসবে, প্রাইমারি সেক্টর বা এগ্রিকালচার সেক্টরের মধ্যে আসবে। মাইনিং করা, তাই তো, সেটাও কোন সেক্টরের মধ্যে আসবে, প্রাইমারি সেক্টর বা এগ্রিকালচার সেক্টরের মধ্যে। ভালো একটা বোঝার জন্য বলি, যে সমস্ত কাজ মাটির সঙ্গে যুক্ত থাকে, মাটিতে যে সমস্ত কাজকর্ম করা হয়, জলেও যে সমস্ত কাজকর্ম করা হয়, সেইগুলো সব এগ্রিকালচার সেক্টর বা প্রাইমারি সেক্টরের মধ্যে আসে, সেগুলো সব প্রাইমারি সেক্টরের মধ্যে আসে। হলো 2 নম্বর। এইবারে একজন ব্যক্তি এগ্রিকালচার করে আলু চাষ করলো, আলু উৎপাদন করলো, এখন সেই আলু থেকে চিপস তৈরি হবে, চিপসের প্যাকেট তৈরি হবে। সেই আলু তাহলে এখন যাবে কোথায়, যাবে কোনো একটা ফ্যাক্টরিতে, তাই তো, কোনো একটা ইন্ডাস্ট্রিয়াসে যাবে। এবার যখন কোনো একটা কারখানাতে বা প্রক্রিয়াজাতের জন্য যাবে, প্রসেসিংয়ের জন্য যাবে, ফুড প্রসেসিং, তো সেই প্রক্রিয়াকরণের জন্য তাহলে ইন্ডাস্ট্রিয়াল সেক্টর তৈরি হবে, তাই তো, ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, বা এটাকে বলি সেকেন্ডারি সেক্টর বা ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, সেকেন্ডারি সেক্টর বা ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, সেকেন্ডারি সেক্টর বা ইন্ডাস্ট্রিয়াল সেক্টর। ধরো কোনো একজন ব্যক্তি গম উৎপাদন করলো, সেটা এগ্রিকালচার সেক্টর, গম উৎপাদন করাটা এগ্রিকালচার সেক্টর। গমটা যখন পিৎজা বানানোর জন্য কোনো একটা কারখানায় যাবে, তাই তো, সেটা হয়ে যাবে কোথায়, সেকেন্ডারি সেক্টর। বা কোনো একটা রেস্টুরেন্টে যাবে, তখন সেটা কি হয়ে যাবে, সেকেন্ডারি সেক্টর বা ইন্ডাস্ট্রিয়ালিস্ট সেক্টর। পিৎজা, তাই তো, মোটর বাইক যেখানে বানানো হয় সেইটা কোন সেক্টর, বানানো বলেছি, কলকারখানা, সেটা কোন সেক্টর, সেকেন্ডারি সেক্টর। বোঝা গেল। 3 নম্বরে আসবে টারশিয়ারি সেক্টর। কি আসবে, টারশিয়ারি সেক্টর বা এটাকে বলে সার্ভিস সেক্টর, টারশিয়ারি সেক্টর বা সার্ভিস সেক্টর। এখন কি টারশিয়ারি সেক্টর বা সার্ভিস সেক্টর কি, একজন শিক্ষক যিনি পড়াচ্ছেন, যিনি শিক্ষা দান করছেন, তিনি কোন সেক্টরের মধ্যে আসবে, প্রাইমারি সেক্টরের মধ্যে আসবে। তিনি এগ্রিকালচার করছেন নাকি, না। তিনি ফিশিং করছেন, না, তাহলে প্রাইমারি বা এগ্রিকালচার সেক্টরের মধ্যে আসবে না শিক্ষক। সেকেন্ডারি সেক্টরের মধ্যে আসবে, শিক্ষক কোনো প্রসেসিং করছে, না। ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের মধ্যে আসবে না, কলকারখানার কাজকর্ম তো বোঝাচ্ছে না যে ইন্ডাস্ট্রিয়ালের মধ্যে আসবে। তাহলে কি আসবে না, তিনি পরিষেবা দিচ্ছেন, সেটাই আসবে তোমার টারশিয়ারি সেক্টর বা সার্ভিস সেক্টরে। একজন ডাক্তার একজন রোগীকে ট্রিট করছে, তাহলে সেই ক্ষেত্রে ডাক্তারের সেটা পরিষেবা একটা, তাহলে সেটাও কোন সেক্টরের মধ্যে আসবে, টারশিয়ারি সেক্টরের মধ্যে আসবে, তাই তো। তাহলে টারশিয়ারি সেক্টর বা সার্ভিস সেক্টর মানে হচ্ছে পরিষেবা দেওয়া। বোঝা গেল, টারশিয়ারি সেক্টর বা সার্ভিস সেক্টর মানে হচ্ছে পরিষেবা দেওয়া। এবার টারশিয়ারি সেক্টর বা সার্ভিস সেক্টরের উদাহরণটা কি বলবো, এডুকেশন, তাই তো, এডুকেশন, শিক্ষা, এটা কি টারশিয়ারি সেক্টরের মধ্যে আসবে। হলো। যদি বলি টেলিকম কোম্পানিগুলো, টেলিকম কোম্পানি, হ্যাঁ, টেলিকম কোম্পানিগুলোর কাজ কি, টেলিকম কোম্পানিগুলোর কাজ, আচ্ছা এটা আমি একটু ওপরে লিখছি, হ্যাঁ, টারশিয়ারি বা সার্ভিস সেক্টর বা পরিষেবা, এডুকেশন হতে পারে, তাই তো। টেলিকম কোম্পানির কাজ কি, তুমি আছো ওয়েস্ট বেঙ্গলে, তুমি কোথায় আছো, ওয়েস্ট বেঙ্গলে, তুমি চাইছো কেরলের কোনো একজন লোকের সঙ্গে তুমি যোগাযোগ করবে, তো টেলিকম কোম্পানিগুলো তোমার সঙ্গে
কেরালার সেই লোকের সঙ্গে যোগাযোগ করিয়ে দেবে কে? টেলিকম কোম্পানি। তাহলে যোগাযোগ করিয়ে দেবে কিসের মাধ্যমে? তোমার কাছে তো ফোন আছে, তাই তো? সেই ফোনের মাধ্যমে যোগাযোগ করাবে। এবার কীভাবে যোগাযোগ করাবে? তুমি যখন ফোন কিনবে, তাই তো, ফোনে সিম কার্ড, সেটা ভোডাফোনের হতে পারে বা জিওর হতে পারে, তুমি যখন সিম কার্ড ভরবে তখন ফোনে যখন কথা বলবে তখন সেই কথাটা ওয়েবের মাধ্যমে তোমার নিকটবর্তী টাওয়ারের কাছে যাবে। ওয়েবের মাধ্যমে বা তরঙ্গের মাধ্যমে সেটা তোমার নিকটবর্তী টাওয়ারের কাছে যাবে। হলো? এবার এই টাওয়ার সঙ্গে টাওয়ারে যুক্ত থাকে অপটিক্যাল ফাইবার, অপটিক্যাল কেবল, তারের মাধ্যমে এই টাওয়ার থেকে কেরলের টাওয়ারে চলে যাবে। হলো? কেরলের টাওয়ারে যখন যাবে তখন এই কেরলের টাওয়ার থেকে কেরলে তুমি যার সঙ্গে যোগাযোগ করতে চাও তার সঙ্গে যাবে ওয়েবের মাধ্যমে। তাহলে ফোন থেকে টাওয়ার সিগন্যাল যায় ওয়েবের মাধ্যমে। হলো? আর টাওয়ার থেকে টাওয়ারে যায় তারের মাধ্যমে। টাওয়ার থেকে টাওয়ারে কিসে যায়? তারের মাধ্যমে। তাহলে এই যে পুরো পরিষেবাটা তোমার সঙ্গে কেরলের কোনো একজন লোকের সঙ্গে যে যোগাযোগ করছে বা ফোনে কথাবার্তা হচ্ছে, সব কিছুই কে করে? টেলিকম কোম্পানিগুলো করায়। তাহলে তারা কি দিচ্ছে? তারা একটা পরিষেবা দিচ্ছে, তাই তো? তাহলে টেলিকম কোম্পানি বোঝা গেল। টেলিকম কোম্পানিগুলো সার্ভিস সেক্টর বা টার্সিয়ারি সেক্টরের মধ্যে আসবে। টেলিকম কোম্পানি অ্যান্ড বিপিও টার্সিয়ারি সেক্টরের মধ্যে আসবে। বিপিও মানে কি? বিপিও মানে হচ্ছে কল সেন্টার। কি? ধরো তুমি জিওর কোম্পানিকে ফোন করছো, এবার জিওর তো একটা আলাদা কল সেন্টার আছে, তুমি সেই অফিসে লাগবে তাদের। হ্যাঁ, তো এই যে কল সেন্টারগুলো তো পরিষেবা দিচ্ছে, তোমার ফোন ধরছে, তো সেইগুলোকে বলে বিপিও। বিপিওর ফুল ফর্ম হচ্ছে বিজনেস প্রসেস আউটসোর্সিং। হলো? টেলিকম, বিপিও। ব্যাংকিং কোন সেক্টরের মধ্যে আসবে? টার্সিয়ারি সেক্টরের মধ্যে। কিভাবে আসবে? এই ধরো একটা ব্যাংকের কাজ কি? ব্যাংকের আসল কাজ কি? দেখো, তুমি গেলে ব্যাংকের কাছে 100 টাকা জমা রাখলে, ব্যাংকের কাছে কি করলে? 100 টাকা জমা করলে। হলো? দিয়ে আমি হাইপোথেটিক্যাল এক্সাম্পল দিচ্ছি। 100 টাকা তুমি ব্যাংকে জমা রাখলে 1 বছরের জন্য। কত বছরের জন্য? 1 বছরের জন্য। ব্যাংক তোমাকে 1 বছর পর 105 টাকা রিটার্ন দেবে ইন্টারেস্ট সমেত। 105 টাকা তোমাকে রিটার্ন দেবে ইন্টারেস্ট সমেত। তাহলে ইন্টারেস্ট কত দিল? তোমাকে 5 টাকা ইন্টারেস্ট দিল, তাই তো? এবার আমার দরকার হয়েছে টাকার, আমি গেলাম ব্যাংকের কাছে, ব্যাংক বললো ঠিক আছে তোমাকে আমি 100 টাকা দেবো। ওই যে তুমি 100 টাকা দিয়ে এসেছিলে ব্যাংকে, ব্যাংক সেই টাকা রেখে দিয়েছে। এবার আমার প্রয়োজন, তাই তো? আমি গেলাম 100 টাকা নিতে, ব্যাংক বললো তুমি যদি 100 টাকা নাও 1 বছরের জন্য তোমাকে 110 টাকা ব্যাংককে দিতে হবে। 110 টাকা তোমাকে দিতে হবে ব্যাংককে, তাই তো? তাহলে তোমাকে 1 বছরের জন্য ইন্টারেস্ট কত দিতে হচ্ছে? 10 টাকা। তাহলে ব্যাংক এখান থেকে আমার কাছ থেকে 10 টাকা পেলো, তোমাকে 1 বছর পরে 105 টাকা রিটার্ন দেবে, অর্থাৎ 5 টাকা তোমাকে ইন্টারেস্ট দেবে। তাহলে 10 টাকা প্রফিট করেছে, 10 টাকা পেয়েছে মোট, আর 5 টাকা তোমাকে দেবে। ব্যাংকের প্রফিট 5 টাকা। তাহলে এইটাই হচ্ছে ব্যাংকিং সিস্টেম। ব্যাংকের মূল ভিত্তি হচ্ছে এইটা। এখন এই যে ব্যাংক তাহলে মানুষকে পরিষেবা দিচ্ছে, তাই তো? তাহলে ব্যাংকিং সিস্টেমটা কোন সেক্টরের মধ্যে আসবে? টার্সিয়ারি সেক্টর বা সার্ভিস সেক্টরের মধ্যে আসবে, তাই তো? ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স থাকে। ইন্স্যুরেন্সটা কি? ব্যাংকিং এবং ইন্স্যুরেন্স। ব্যাংকিং তো বোঝা গেল, ব্যাংকিং কীভাবে টার্সিয়ারি সেক্টরের মধ্যে বা সার্ভিস সেক্টরের মধ্যে আসছে। এখন ইন্স্যুরেন্সের কথা যদি বলি, এখন তুমি ব্যাংকের কাছে গেলে, তাই তো? ব্যাংকে তুমি গহনা বন্ধক দেবে। হলো? তুমি 1 লাখ টাকার গহনা বন্ধক দিলে। হলো? তোমার সময় হচ্ছে 1 বছর, 1 বছর, তাই তো? 1 বছর পর তোমাকে সেই 1 লাখ টাকার গহনা ছাড়িয়ে নিয়ে আসতে হবে। এখন ব্যাংক তোমাকে 1 বছর সময় দিয়েছে। এবারে দেখা যাচ্ছে 1 বছরের আগেই যে ব্যক্তি ব্যাংকে গহনা বন্ধক দিয়ে এসেছে তার আগেই সে মারা যায় যদি হয়, তাহলে এই টাকার জন্য প্রেশার ক্রিয়েট করবে তার বাড়ির লোকজনকে, ব্যাংকের লোক, তাই তো?
এখন এই মাঝখান থেকে এই সমস্যাটা যেন না হয়, সেই জন্য ব্যাংকের সাহায্যে আসে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো। ইন্স্যুরেন্স কোম্পানি কি বলে? ইন্স্যুরেন্স কোম্পানি বলে আমি একটা ইন্স্যুরেন্স করো, তোমাকে মোটামুটি ধরো 5,000 টাকা আমাকে দিতে হবে। যদি তুমি 1 বছরের মধ্যে মারা যাও তাহলে এই 1 লক্ষ টাকা আমি ব্যাংককে আমি দিয়ে দেবো। কোম্পানি বলে আমি দিয়ে দেবো, তার পরিবর্তে তোমার জিনিস তোমার বাড়ির লোক পাবে, ফ্যামিলি পাবে, কিন্তু তোমাকে এই 1 লক্ষ টাকা তখন আর সমস্যা হবে না। তোমার বাড়ির লোকজন দেওয়ার মতো পরিস্থিতি যদি নাও থাকে, দেবে না। তাহলে এই যে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো মাঝখান থেকে 5,000 টাকা নেওয়ার বদলে একটা পরিষেবা দিচ্ছে, তাই তো? ইন্স্যুরেন্স লোকগুলো 5,000 টাকা নেওয়ার বদলে একটা পরিষেবা দিচ্ছে। তাহলে ইন্স্যুরেন্সটা কোন সেক্টরের মধ্যে আসবে? টার্সিয়ারি সেক্টরের মধ্যে আসবে। বোঝা গেল? বলো, এয়ারওয়ে কোন সেক্টরের মধ্যে আসবে? আকাশপথ আকাশ পরিষেবা কোন সেক্টরের মধ্যে আসবে? টার্সিয়ারি সেক্টর। সফটওয়্যার কোম্পানি কোন সেক্টরের মধ্যে আসবে? সফটওয়্যার কোম্পানিগুলো টার্সিয়ারি সেক্টরের মধ্যে আসবে। সফটওয়্যার কোম্পানি মানে যেটা সফটওয়্যার তৈরি করে যে কোম্পানিগুলো, তাই তো? সেগুলো সফটওয়্যার কোম্পানি, মানে সফটওয়্যার তৈরি করে, অ্যাপস তৈরি করে, তাহলে তারাও একটা পরিষেবা দিচ্ছে। তাহলে সেটা কোন সেক্টরের মধ্যে আসবে? টার্সিয়ারি সেক্টর বা সার্ভিস সেক্টরের মধ্যে আসবে। বোঝা গেল? এইবারে তাহলে 3টে সেক্টরের কথা আমরা জানলাম: প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর, টার্সিয়ারি সেক্টর। প্রাইমারি সেক্টরকে বলে এগ্রিকালচার সেক্টর। এগ্রিকালচার, অ্যানিমাল হাজবেন্ডারি, ফিশিং, পোলট্রি, সেরিকালচার, এই সবগুলো এগ্রিকালচার সেক্টর বা প্রাইমারি সেক্টরের মধ্যে আসে। এবং যেখানে প্রসেসিং করা হয় সেটা আসে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল সেক্টর বা সেকেন্ডারি সেক্টরের মধ্যে। এবং যেখানে পরিষেবা দেওয়া হয় সেই সেক্টরগুলো আসে তোমার সার্ভিস সেক্টরে। সেই সেক্টর হচ্ছে সার্ভিস সেক্টর। পরিষেবা দেখলাম ব্যাংকিং, ইন্স্যুরেন্স, এয়ারওয়ে, সফটওয়্যার কোম্পানি, টেলিকম, বিপিও, এগুলো। এবারে কোয়েশ্চেন হচ্ছে, এই 3টে সেক্টরের মধ্যে কোন সেক্টরে লোকজন বেশি কাজ করে? এমপ্লয়মেন্ট, কোন সেক্টরে বেশি এমপ্লয় থাকে? প্রথমত আসবে প্রাইমারি সেক্টর, বেশি লোকজন থাকে এখানে, কাজকর্ম করে। সেকেন্ডারি সেক্টর এর থেকে কম, টার্সিয়ারি সেক্টরে এর থেকে কম। তাহলে সব থেকে এমপ্লয়মেন্ট বেশি কোন সেক্টরে? প্রাইমারি সেক্টরে। প্রাইমারি সেক্টরে দেখবে গ্রামের দিকে এগ্রিকালচার অনেক লোকে করে, তাই তো? তার জন্য প্রাইমারি সেক্টর কি বেশি থাকে এমপ্লয়মেন্ট। এবারে যদি বলি ইনকাম হয় কোন সেক্টর থেকে বেশি, মানে জিডিপি মানে তুমি এতটুকু বোঝো এখন ইনকাম হচ্ছে, ভারত সরকারের লাভ হচ্ছে, কোন সেক্টরে বেশি হয়? বলছে টার্সিয়ারি সেক্টরে বেশি হয়। তার থেকে কম হয় সার্ভিস সেক্টরে, তার থেকে কম হয় প্রাইমারি সেক্টরে। কীরকম? গ্রামের দিকে দেখবে একটা জমি চাষ করে 6 ভাই মিলে, তাই না? তাহলে এমপ্লয়মেন্ট বেশি কিন্তু ইনকাম কম, তাই না? তাহলে টার্সিয়ারি সেক্টরে বেশি ইনকাম হয়, এমপ্লয় কম হলেও তোমার জিডিপি বেশি। হ্যাঁ, বোঝা গেল? এগুলো কোয়েশ্চেন আসে। এইবারে কোনো একটা দেশ আনডেভেলপড বা ডেভেলপিং আর ডেভেলপড, এটা কি করে বলতে পারি আমরা? দেখো, যে সমস্ত দেশ প্রাইমারি সেক্টর বা এগ্রিকালচারের সেক্টরের ওপর নির্ভরশীল তাদেরকে আমরা বলি আনডেভেলপড। তাহলে এইটা প্রাইমারি বা এগ্রিকালচার সেক্টর এর ওপরে নির্ভরশীল, এখানেই সীমাবদ্ধ, তাদেরকে আমরা বলি আনডেভেলপড কান্ট্রিজ। ওকে, তাহলে আনডেভেলপড কান্ট্রিজ মানে যে দেশ প্রাইমারি বা এগ্রিকালচার সেক্টরের ওপরে নির্ভরশীল তাদেরকে আমরা বলি আনডেভেলপড। ডেভেলপিং কি? যারা প্রাইমারি বা এগ্রিকালচার সেক্টর থেকে ধীরে ধীরে সেকেন্ডারি সেক্টর বা ইন্ডাস্ট্রিয়ালিস্ট সেক্টরে মুভ করছে বা অলরেডি করে গেছে, তাদেরকে আমরা বলি ডেভেলপিং। যেমন ইন্ডিয়া, তাই তো? এটা হচ্ছে সেকেন্ডারি বা ইন্ডাস্ট্রিয়াল সেক্টর। তাহলে সেকেন্ডারি বা ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে যে দেশ আস্তে আস্তে মুভ করছে বা করে গেছে তাদেরকে আমরা বলি ডেভেলপিং কান্ট্রি। যেমন ইন্ডিয়া, চায়না, এগুলো সব কি
ডেভেলপিং। আর যে দেশ টার্সিয়ারি সেক্টরকে বেশি গুরুত্ব দিচ্ছে, বা টার্সিয়ারি সেক্টর, প্রাইমারি এগ্রিকালচার বা সেকেন্ডারি ইন্ডাস্ট্রিয়াল সেক্টর ছাড়িয়েও টার্সিয়ারি সেক্টরে চলে গেছে, তাদেরকে আমরা কি বলি? ডেভেলপড। যেমন আমেরিকা, বোঝা গেল? তাহলে আনডেভেলপড, ডেভেলপিং, ডেভেলপড। হ্যাঁ, কোন দেশগুলোকে বলবো, কিসের ভিত্তিতে বলবো, সেগুলো একটু নোট করবে। প্রাইমারি সেক্টর বা এগ্রিকালচার সেক্টরের উপরে যদি নির্ভরশীল আনডেভেলপ, সেকেন্ডারি বা ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের উপরে যখন নির্ভরশীল ডেভেলপিং, তখন টার্সিয়ারি সেক্টরের উপরে নির্ভরশীল তখন ডেভেলপড। বোঝা গেল? আচ্ছা, তাহলে 5টা আমরা টার্মিনোলজিস জানলাম। এবারে 6 নম্বর টার্মিনোলজি। 6 নম্বরটা ওপেন ইকোনমি and closed economy. ওপেন ইকোনমি অ্যান্ড ক্লোজড ইকোনমি। কোনো একটা দেশ যদি এক্সপোর্ট এবং ইম্পোর্ট বিদেশের সঙ্গে না করে, এক্সপোর্টও করবে না, ইম্পোর্টও করবে না, তখন সেই দেশকে আমরা বলি ক্লোজড ইকোনমি। সেই দেশের ইকোনমি তখন কী হবে? ক্লোজড ইকোনমি। মানে বাইরে থেকে কোনো জিনিস সে নিয়ে আসবে না, নিজের দেশের কোনো জিনিস বাইরে বিক্রিও করবে না, সেটাকে আমরা কোন ইকোনমি বলবো? ক্লোজড ইকোনমি। অপরপক্ষে কোনো একটা দেশ যদি বাইরের দেশকে এক্সপোর্ট করে, বাইরের দেশে যদি ইম্পোর্টও করে, তখন সেই দেশের ইকোনমি হবে ওপেন ইকোনমি। অর্থাৎ সব দেশের সঙ্গে ইকোনমি অ্যাক্টিভিটির সঙ্গে জড়িত, তাই তো? ওপেন ইকোনমি। এখন কোয়েশ্চেন হচ্ছে ভারতবর্ষ কোন ইকোনমির মধ্যে আসে, ক্লোজড ইকোনমি নাকি ওপেন ইকোনমি? ভারতবর্ষ কিন্তু ওপেন ইকোনমির মধ্যে আসে, ভারতবর্ষতে ওপেন ইকোনমি। এখন 1991-এর আগে ভারতবর্ষ ছিল ক্লোজড ইকোনমি। 1991-এর পরে ভারতবর্ষ হয় ওপেন ইকোনমি। আমরা পড়ব এলপিজি মডেল, লিবারাইজেশন, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশন। এলপিজি মডেলের মাধ্যমে 1991 সালে ভারতবর্ষ ক্লোজড ইকোনমি থেকে ধীরে ধীরে ওপেন ইকোনমির দিকে আসতে থাকে। হলো? তাহলে ওপেন ইকোনমি, ক্লোজড ইকোনমি বোঝা গেল। এই ভাগগুলো আমরা করছি কিসের ভিত্তিতে? ট্রেডের ভিত্তিতে। ট্রেড, বাইরের দেশের সঙ্গে ট্রেডের ভিত্তিতে আমরা ওপেন ইকোনমি এবং ক্লোজড ইকোনমি হিসাবে ভাগ করি। বোঝা গেল? ওপেন ইকোনমি, ক্লোজড ইকোনমি। অবশ্যই নোটস করবে। হ্যাঁ, এবার কোয়েশ্চেন আমার রিসোর্স বা সম্পদ কি? রিসোর্স বা সম্পদ কি? বলো, রিসোর্স বা সম্পদ কি? একটু ভেবে দেখো পারবে কিনা। রিসোর্স বা সম্পদ কি? যদি সহজ সরলভাবে বলি, রিসোর্স বা সম্পদ হচ্ছে সেটাই যার জন্য অতীতেও ঝামেলা, দ্বন্দ্ব লেগেছে, বর্তমানেও হচ্ছে, ভবিষ্যতেও হবে, সেটাই হচ্ছে রিসোর্স। সেটাই রিসোর্স। রিসোর্স মানে হচ্ছে সম্পদ। রিসোর্স মানে সম্পদ। রিসোর্স মানে সম্পদ। রিসোর্স মানে হচ্ছে সম্পদ। এখন এই সম্পদ ম্যানমেডও হতে পারে, ন্যাচারালও হতে পারে। অর্থাৎ সম্পদ মানুষের তৈরিও হতে পারে, আবার প্রাকৃতিকভাবে হতে পারে। এই রিসোর্স বা সম্পদ যদি, আমি 3টে পয়েন্ট বলবো। 1 নম্বর প্রোডাকশন, মানে হচ্ছে উৎপাদন। রিসোর্স বা সম্পদ উৎপাদন। 2 নম্বর প্রাইস। তাহলে প্রোডাকশন এবং প্রাইস। প্রোডাকশন মানে হচ্ছে উৎপাদন করা, প্রাইস মানে হচ্ছে তার মূল্য নির্ধারণ করা। 3 নম্বর হচ্ছে ডিস্ট্রিবিউশন বা বন্টন করা। অর্থাৎ কোনো একটা সম্পদ এর উৎপাদন, তার মূল্য নির্ধারণ এবং বন্টন বা ডিস্ট্রিবিউশন, যদি এই তিনটেরই নিয়ন্ত্রণ যদি সরকার করে,
তখন সেই দেশের ইকোনমিকে আমরা বলবো স্টেট ইকোনমি। স্টেট ইকোনমি, স্টেট ইকোনমি, বোঝা গেল? স্টেট ইকোনমি। যদি এই তিনটেই অর্থাৎ কোনো একটা রিসোর্স বা কোনো একটা সম্পদের প্রোডাকশান, উৎপাদন, প্রাইস, মূল্য নির্ধারণ, ডিস্ট্রিবিউশন, বন্টন যদি বাজার করে অর্থাৎ সরকার যদি না করে, যদি বাজারের কোনো প্রাইভেট করে, তাহলে সেই ইকোনমিকে আমরা বলবো, মার্কেট মানে কিন্তু এখানে বাজার, বাজার মানে সরকারের হস্তক্ষেপ নাই এখানে, যদি বাজার করে সেই ইকোনমিকে আমরা বলবো ক্যাপিটালিস্ট ইকোনমি। ক্যাপিটালিস্ট ইকোনমি, ক্যাপিটালিস্ট ইকোনমি, বোঝা গেল? ক্যাপিটালিস্ট ইকোনমি। যদি প্রোডাকশন, প্রাইস আর ডিস্ট্রিবিউশন সরকার, গভর্নমেন্ট, তার সঙ্গে মার্কেট দুজনে মিলেই নিয়ন্ত্রণ করে, তখন সেই ইকোনমিকে আমরা বলবো মিক্সড ইকোনমি। কি ইকোনমি? মিক্সড ইকোনমি, মিক্সড ইকোনমি। তাহলে স্টেট ইকোনমি, ক্যাপিটালিস্ট ইকোনমি, মিক্সড ইকোনমি, তিনটে সম্পর্কে বেসিক আইডিয়া এসেছে কিনা বলো। পরবর্তীতে ক্লাস হবে স্টেট ইকোনমি, ক্যাপিটালিস্ট ইকোনমি, এই নিয়েই কয়েক ঘন্টার ক্লাস হবে। আমি শুধু এই চ্যাপ্টারে বেসিক আইডিয়াটুকু দিচ্ছি টার্মের সঙ্গে, যেন পরবর্তী চ্যাপ্টার পড়তে গিয়ে এই টার্মিনোলজিগুলো আসলে যেন মাথায় একটু ক্রিয়েট হয় যে হ্যাঁ, এই যদি যখন বলবে স্টেট ইকোনমি, তার মানে কোনো একটা সম্পদ থাকবে, তার প্রোডাকশান, তার প্রাইস, তার ডিস্ট্রিবিউশন সব কে করবে? সরকার করবে। এই ধারণাটুকু আসলে এই ক্লাসটা আমার সফল। ওকে, তাহলে স্টেট ইকোনমি, ক্যাপিটালিস্ট ইকোনমি, মিক্সড ইকোনমি, যখন এই তিনটেই নিয়ন্ত্রণ করবে সরকার তখন স্টেট ইকোনমি, এই তিনটেই নিয়ন্ত্রণ করবে মার্কেট তখন ক্যাপিটালিস্ট ইকোনমি, এই তিনটেই নিয়ন্ত্রণ করবে সরকার এবং মার্কেট তখন সেটাকে আমরা বলবো মিক্সড ইকোনমি। আমার কোয়েশ্চেন এখন, ইন্ডিয়া তিনটের মধ্যে কোন ইকোনমির মধ্যে আসবে? স্টেট ইকোনমি, ক্যাপিটালিস্ট ইকোনমি, মিক্সড ইকোনমি। উত্তর কী হবে অবশ্যই তোমরা জানাবে কমেন্ট সেকশানে। হ্যাঁ, তো উত্তরটা হবে মিক্সড ইকোনমি। উত্তর কী হবে? মিক্সড ইকোনমি। ইন্ডিয়াতে সরকারও নিয়ন্ত্রণ করে, মার্কেটও নিয়ন্ত্রণ করে, কিছু প্রাইভেট কোম্পানি আছে। তো আজকের ক্লাস এতটুকুই। তো ইম্পর্ট্যান্ট টার্মিনোলজি চ্যাপ্টারটা আমি মোটামুটি শেষ করলাম। এর পরবর্তীতে চ্যাপ্টার ভিত্তিক ক্লাস হবে। এই চ্যাপ্টারের উদ্দেশ্যই ছিল টার্মগুলোর সঙ্গে পরিচিত হওয়া। ওকে, ধন্যবাদ। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।